নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জেনারেল চ্যানেলের এই ভিডিওটিতে একটি ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট করবো অ্যাবাউট ওভারঅল কম্বাইন্ড ওয়ান রেজাল্ট। আমরা ডিসকাস করবো কম্বাইন্ডের মতো এক্সামের রেজাল্ট এবং ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস, যেটা কীভাবে ডিফারেন্ট হয় ফ্রম এন এক্সাম লাইক টিসিএস। তোমরা যারা পেয়েছো, তোমরা কম্বাইন্ডে কেন পেয়েছো, যারা পাওনি হয়তো বা কী কারণে কাট অফটা তোমরা মিস করে গেছো, এবং আমাদের যে আসন্ন জিআরবিটি গ্রুপ ডি এর যে ফাইনাল মেরিট লিস্ট, সেটা নিয়েও আজকে আমরা কথাবার্তা বলবো এইসব লাইনেই। ভিডিওটিতে যাবার আগে আমি আরেকবার তোমাদের সবাইকে, যারা প্রথমবার ত্রিপুরা জেনারেলের চ্যানেল দেখছো, তোমাদের উদ্দেশ্যে এটাই বলবো, ত্রিপুরার কম্পিটিটিভ এক্সাম সিনারিও, লাইভ কোচিং এক্সেট্রা আমরা করাই। রিটেন থেকে ইন্টারভিউ পর্যন্ত প্রত্যেকটা ধাপে আমরা হেল্প করাই ক্যান্ডিডেটসদের টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অ্যান্ড হাউ টু গো অ্যাবাউট দ্যাট। তো তোমাদের যদি আমাদের এই প্ল্যাটফর্মটিকে পছন্দ হয়ে থাকে, আমাদের এই প্রতিবেদনটাকে পছন্দ হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। এখন আমি ভিডিওটিতে চলে যাচ্ছি, একদম ভালোভাবে শোনো। প্রথমত C1-এর রেজাল্টে চলে আসলে অনেক রুমার্স ছড়ছে রেজাল্টের উপর, কারণ অনেকে বলছে XYZ কেস হতে পারে। আমার মতে এখনও অবধি কোনো লিগ্যাল কোজেন্ট গ্রাউন্ড নেই কোনো কেস হওয়ার মতো, কারণ কেস হওয়ার জন্য সবচেয়ে আগে তোমার RTI করতে হবে এবং RTI রেজাল্টে বেরোবে আফটার 1 মান্থ। তো এইসব যে নিউজ পেপার আর্টিকেলসে যেগুলো আসে, সেগুলো মোস্টলি দে আর ইন্ডিকেটিভ নিউজ, দিজ আর নট দ্য নিউজ উইচ ইজ গোয়িং টু হ্যাপেন ক্লিয়ারলি, আমার মতে এখনও অবধি। এখানে আরেকটা কথার ইম্পর্টেন্ট, এখানে একটা ব্যাপার আছে যেটা ইম্পর্টেন্ট আমাদের সবার বোঝা। 133টা মার্কস যখন, 133 মার্কস যখন 14 জন ক্যান্ডিডেট পায় এবং ওদের র্যাঙ্ক ডিটারমিন হয় অন দ্য বেসিস অফ দ্যাট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য লেভেল অফ কম্পিটিশন হ্যাজ ইনডিড স্কাই রকেটেড। এটার থেকে আমি ফার্স্ট পয়েন্টে আসবো, তোমরা যারা যারাই পাওনি তাদের জন্যে, যে তোমাদের মধ্যে অনেকেই এখনও কম্পিটিশন লেভেল যে কোথায় চলে গেছে সেটা অ্যাসেস করতে পারছো না। বেসিকলি তোমরা পড়াশোনা ঠিকই করছো, কিন্তু তোমরা নিজেদেরকে আপডেট করতে পারছো না। নাও উই কাম টু অ্যাসেসমেন্ট অফ কম্বাইন্ড ওয়ান টু দ্যাট অফ TCS। TCS-এর যেমন ডিফারেন্ট পেপার্স থাকে এবং প্রত্যেকটা পেপার্সের মধ্যেই যে তোমার যে ল্যাঙ্গুয়েজ পার্টটা বা রিটেন পার্টটা, সেটার প্রাথমিকতা খুব বেশি থাকে TCS মিনস। এই জন্যই তুমি দেখবে যখনই TCS-এর ওভারঅল ফাইনাল মেরিট লিস্ট আসে, তুমি দেখবে 65%-এর উপর যে ফার্স্ট র্যাঙ্ক পায় সে এখনও পায়নি, এখনও অবধি লাস্ট মানে নিউ সিলেবাস হওয়ার পরে থেকে এখনও অবধি পায়নি। ওয়ারেস কম্বাইন্ডের কেসে তুমি দেখবে 170 মার্কস যাচ্ছে ফার্স্ট। কেন হচ্ছে এটা? হোয়াই ইট ইজ হ্যাপনিং? কারণ যেগুলি কন্ট্রোলেবলস আছে স্টুডেন্টদের মধ্যে, ওরা খুব আগেই বুঝে গেছে যে যেগুলো কন্ট্রোলেবলস আছে সেগুলো ওরা ভালোভাবে পারে। 100 মার্কসের যে পেপারটা, সেটার মধ্যে 60 মার্কস ইজ লাইক ড্যাম স্কোরিং, ঠিক আছে? 40 মার্কস আছে তোমার কোয়ান্টস লজিক্যাল রিজনিংয়ে এবং 20 মার্কস আছে পলিটিতে। পিপুল হু আর গুড ইন দোজ টু, দে আর গেটিং 60 এর মধ্যে 50-55 আরামসে ওরা পেয়ে যাচ্ছে। এবং যারা মোটামুটি লেখাতে ভালো, সেটা বাকি যে 40 মার্ক আছে তার মধ্যে ওরা 20 পেয়ে যাচ্ছে। তো সেকেন্ড পেপারে টেনজিবলি তুমি ভাবো 65-70 পাওয়া, যার কোয়ান্টস এবং লজিক্যাল রিজনিং স্ট্রং, পলিটি স্ট্রং, ওর জন্য বিরাট কোনো ব্যাপার না। প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো ইংলিশ পার্টটাও কিন্তু টেকনিক্যালি স্কোরিং, তুমি যদি দেখে থাকো, ইনক্লুডিং এভরিথিং আমি যেটা বলছি। তো ওভারঅল অ্যাসেসমেন্ট তুমি যদি কম্বাইন্ডের করো টু অ্যান এক্সাম লাইক TCS, তখন বোঝা যাবে যে দ্য ওভারঅল বাইফার্কেশন অফ দ্য মার্কস। আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট, সেকেন্ড পেপারে 4 মার্কের অ্যান্সার, 2 মার্কের অ্যান্সার, দিস ইজ মোস্টলি দ্য প্যাটার্ন দ্যাট ইজ ফলোড ইন CBSE। কিন্তু TCS-এ ওল্ড স্কুল ত্রিপুরার মতো সিলেবাস, যেখানে তোমার 14 মার্কসেরও কোয়েশ্চেন আছে এবং সেটার জন্য তোমার অনেকগুলো পেজ লিখতে হয়, ঠিক আছে? ওখানে কোনো ওয়ার্ড লিমিটের সিন নেই ইন কেস অফ TCS, কিন্তু এখানে ওয়ার্ড লিমিট একটা বড় ফ্যাক্টর প্লে করেছে, স্পেশালি পলিটি পার্টটাতে, যেখানে অনেকে বাদ গেছে। তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি বলবো যে মার্কসগুলি উঠেছে, সেই মার্কসের মধ্যে দেখে মানে সাডেনলি ভয় পাওয়ার মতো কিছু নেই। ডিফারেন্ট এক্সামে ডিফারেন্ট ওয়েতে মার্কস ওঠে। কিছু এক্সাম আছে যেগুলো 100% MCQ, যেমন জিআরপিটি গ্রুপ ডি। এখন তুমি চিন্তা করো, যদি কম্বাইন্ডে 133-এ 14 জন থাকে, তাহলে জিআরবিটি গ্রুপ ডি এর মার্কসটা কোথায় যাবে? প্রত্যেকটা মার্কসের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে, 30 জন 40 জন করে ক্যান্ডিডেট থাকবে একটা লেভেলের পরে থেকে, বুঝতে পারছো? তো জিআরবিটি গ্রুপ ডিরও যে মার্কস, সেটাও যে মানে কম হবে সেটা না, কিন্তু ইনফ্যাক্ট জিআরবিটি গ্রুপ ডির মার্কস হতে পারে, এখন আমার লাগছে রিসেন্ট ট্রেন্ডস দেখে এবং যেভাবে ক্যান্ডিডেটসরা নিজেদের আপডেট করছে, আমার মনে হয় কন্টেম্পোরারি হিস্ট্রিতে জিআরবিটি গ্রুপ ডির কাট অফ সবচেয়ে হাইয়েস্ট হবার কথা, জাজিং দ্য কোয়েশ্চেন মার্ক অ্যান্ড দ্য পেডিগ্রি অফ ক্যান্ডিডেটস দ্যাট দে হ্যাভ গিভেন দ্য এক্সাম। তো এটা হলো প্রথম নাম্বার অফ পয়েন্ট। এখন এখানে দরকার হলো তোমাদের অ্যাসেসমেন্ট করা যে এখন কম্পিটিশন কোথায় চলে গেছে এবং সেই দরুন তোমরা কীভাবে আছো। আপডেটে নিজেকে করতে হবে, যে তোমাদের উইক এরিয়াজ আছে। আমি অনেকের সাথে কথা বলেছি যারা পায়নি, অনেকে আমাকে বলছে স্যার আমি তো 25-26 কোয়ান্টসে করেছি, উইচ ইজ
তুমি যদি কোয়ান্টস আর লজিক্যাল রিজনিংয়ে কোয়েশ্চেন দেখো, এখানে এক দুটো কোয়েশ্চেন ছাড়া ইট ওয়াজ নাথিং, ইট ওয়াজ ললিপপ কোয়েশ্চেন স্পেশালি ফর কম্বাইন্ড ওয়ান। তো কোয়ান্টস এবং লজিক্যাল রিজনিংয়ে মানে যেভাবেই হোক না কেন আজকের ডেটে এই পেপারে 40-তে 35 ওঠানোটা বেয়ার মিনিমাম ইফ ইউ আর এ ইউআর ক্যান্ডিডেট, সেটাই আমি তোমাকে বলছি। পলিটি অলসো ফর দ্য 20 মার্কসের মধ্যে 15-16 মার্কস ওঠানো, এটা প্র্যাকটিক্যালি পসিবল তোমাদের দ্বারা, তোমরা পারবে 50-60 মার্কস ওঠানো। তো সেই জিনিসটার উপর ফোকাস করতে হবে। এখন এইভাবে করলে হবে না যে আমি থিওরিতে ভালো, তো আমি এক্সপেক্ট করছি 40-এ 35 পেয়ে যাবে এবং বাকিগুলিতে আমি 10 পেয়ে 65 পাবো, সেটা হবে না। যে এরিয়াগুলো স্কোরিং, সেই এরিয়াগুলোর উপর সবচেয়ে আগে ফোকাস করতে হবে। এটা তোমার পছন্দ হোক, এটা তোমার পছন্দ না হোক, কোয়ান্টস তোমার পছন্দ নাই হতে পারে পার্সোনাল লাইফে, কিন্তু দ্য ডিমান্ড অফ দ্য জব অর দ্য ডিমান্ড অফ দ্য এক্সাম ইজ দ্যাট ইউ স্টাডি কোয়ান্টস। কাজেই তুমি কোয়ান্টসকে এসকেপ করে তুমি মেরিট লিস্টে চলে আসবে, স্পেশালি ইফ ইউ আর এ ইউআর ক্যান্ডিডেট, সেটা ভাবা কিন্তু আজকের ডেটে বোকামি। এবং এটাই হয়েছে। তোমার কি মনে হয় খুব বেশি ডিফারেন্স ছিল তোমার মার্কসে? হয়তো তুমি 126-127 পেয়েছো, হুইচ ইজ এ ফেয়ারলি গুড মার্কস ইফ ইউ আস্ক মি, কিন্তু 133-এ 14 জন পেয়ে গেছে, কারণ হয়তো বা সেই ওরা 2টো কোয়ান্টস বা 3টে কোয়ান্টস তোমার থেকে বেশি করেছে। ইটস এ ম্যাটার অফ 3 কোয়ান্টস অর 3 লজিক্যাল রিজনিং মোর, 6টা 6 মার্কস অর 10 মার্কস হেয়ার অ্যান্ড দেয়ার, ওরা সেই জায়গাগুলিতে করে নিয়েছে। তো এখন কম্পিটিশন স্কাই রকেট হয়ে যাচ্ছে, প্রিপারেশন অনেক তুঙ্গে চলে গেছে, বুঝতে পেরেছো তোমরা? তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি তোমাদের বলবো নিজেদেরকে আপডেট করতে হবে, কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্টের উপর ফোকাস করতে হবে। শুধু একটা লেভেলে থেকে সেম জিনিসকে রিভাইজ দিলেই হবে না। ইউ নিড টু লুক ইন টু ইয়োর উইক এরিয়াস অ্যান্ড ইউ নিড টু কনভার্ট অ্যাটলিস্ট 50% অফ ইয়োর উইক এরিয়া ইন্টু ইয়োর স্ট্রং এরিয়া। না হলে কিন্তু মার্কস তোলা কষ্টকর, না হলে কিন্তু ভালো মার্কস পাওয়া কষ্টকর। আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো। নাও আমি যদি আরেকটা পয়েন্টে আসি, স্টুডেন্টরা খুব বেশি ডিস্ট্র্যাক্টেড থাকে, প্রচণ্ড ডিস্ট্র্যাক্টেড। যেমন আজকে অনেকে রুমার ছড়াচ্ছে অনেকখানে যে হ্যাঁ অনেক স্টুডেন্ট তো আমাকে XYZ বলেছে যে 80 ওয়ার্ডসে লিখেছে, 90 ওয়ার্ডস লিখেছে, তারপর ওরা পেয়েছে। আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। একে তো স্টুডেন্টসদের মধ্যে ক্যাটেগরি আছে, ঠিক আছে, উই হ্যাভ ইউআর ক্যাটেগরি, SC ক্যাটেগরি, ST ক্যাটেগরি, এবং অবভিয়াসলি ST ক্যাটেগরির মার্কস তো আর ইউআরের ক্যাটেগরিতে হবে না। তো একটা ST স্টুডেন্ট যদি 3টা কোয়েশ্চেন যদি 70 ওয়ার্ডসও লেখে, ও তবুও 1 মার্ক পেলেও ওর কাট অফ কোয়ালিফাই করবে। বাট ইউ বিং এ ইউআর, তোমার জন্য 100% ইউ নিড টু বি ইন্টু দ্য ওয়ার্ড লিমিট, উইদিন দ্য ওয়ার্ড লিমিট। কথাটা আমার বোঝার চেষ্টা করেছো? এইসব ছোটো ছোটো জিনিস নিয়ে কেউ কোনোদিনও ভাবে না, কিন্তু এইসব ছোটো ছোটো জিনিস ম্যাটার করে। ফার্স্ট অফ অল ইজ ইয়োর ক্যাটেগরি, তুমি যে ক্যাটেগরিতে আছো সেটাকে তো তুমি চেঞ্জ করতে পারবে না, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট সেই ক্যাটেগরি ওয়াইজ তোমার প্রিপারেশন কেমন, তোমার ফাংশনারি কেমন। এরকম অনেক SCরা আছে, STরা আছে যারা বাদ গেছে, কারণ ওখানেও প্রচণ্ড কম্পিটিশন হয়েছে, যেটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি, বুঝতে পেরেছো তোমরা? সো ইউ নিড টু অ্যাসেস দ্য ওভারঅল থিং। রিউমার্সের উপর কান দিয়ে যাবে না। আমি তোমাদেরকে বলবো, সোজা কথা হলো TPSCর একটা স্ট্যান্ডার্ডাইজ প্রসেস আছে, যে এক্সামের জন্য ওরা যেরকম ওয়ার্ড লিমিট চায় সেই ওয়ার্ড লিমিটটা মেনটেন করতে হবে। আচ্ছা ঠিক আছে, 3-4 ওয়ার্ড 5 ওয়ার্ড অবধি বেশি চলে গেল, দ্যাটস ওকে, দ্যাট ক্যান বি অ্যাকসেপ্টেবল ফর সাম কোয়েশ্চেন্স। কিন্তু ওভারঅল যদি তুমি তোমার হ্যান্ডরাইটিংও বড়ো এবং তুমি ইমপ্রেশন দিচ্ছ ওদেরকে যে 80 ওয়ার্ডস 90 ওয়ার্ডস তুমি লিখে দিয়েছো, দেন তো দ্যাট উইল বি এ প্রবলেম। ইউ নিড টু থিঙ্ক লজিকলি অন দিস থিংস। আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো, আমি এখানে কোচিং সেন্টারতে দোষ দিতে চাই না, দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু এম্পাওয়ার ইউ। প্রত্যেকটা কোচিং সেন্টার, এটা আমি বুঝি, অবভিয়াসলি দে আর টেকিং মানি, সো দে উইল অলসো ট্রাই টু হেল্প ইউ ইন দেয়ার ওয়ে। কিন্তু ব্যাপারটা হলো, শুধুমাত্র কোচিং সেন্টারের প্রিপারেশনের বেসিসে যদি আজকে যে কেউ ক্যান্ডিডেট পেয়ে যেত, তাহলে সবাই পেত। বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে? ইটস নট লাইক দ্যাট। হোয়াট ইজ রিকোয়ার্ড এট দ্য পয়েন্ট অফ টাইম ইজ দ্যাট তোমার নিজের সেলফ এবিলিটিকে, নিজের প্রবলেম সলভিং করার তোমার এবিলিটিটা কত। আমাকে অনেক স্টুডেন্টরা অনেক দিন বলে যে স্যার আমি লজিক্যাল রিজনিংয়ে পাচ্ছি না ভালো, আমি কোয়ান্টসে পাচ্ছি না ভালো। আমি ওদেরকে একটা সিম্পল পরামর্শ দিই, টেক 2 months অফ ইয়োর লাইফ ফর লজিক্যাল রিজনিং অর কোয়ান্টস, চ্যাপ্টার ওয়াইজ RS আগরওয়াল বা টেক্সট বুক থেকে করতে থাকো। প্রথম মাসে প্রবলেম হবে, সেকেন্ড মাসে অনেক ইম্প্রুভমেন্ট হবে। কজন তোমরা করছো? ইউ নিড টু লুক ইয়োর সেলফ ইন্টু দ্য মিরার অ্যান্ড আস্ক ইয়োর সেলফ, আমরা কি করছি ব্যাপারটা, স্যার যে জিনিসটা বলছে সেটা কি করছি? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি বোঝার চেষ্টা করো, এভরি কোচিং সেন্টার অর ইনক্লুডিং মি, উই আর অনলি মেন্টার্স। মেন্টারিং কথার অর্থ কি? আমরা তোমাকে রাস্তা দেখাতে পারি, ঠিক আছে? আমি কি তোমার ঘরে বসে তোমাকে সেই প্র্যাকটিসটা করিয়ে দিতে পারবো যে 2 মাস বা 3 মাস তোমার কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে তোমার উইক এরিয়ার উপর? সেটা তো আমি পারবো না। যারা যে জিনিসটা বুঝেছে, তারা টাইমলি প্র্যাকটিস করেছে, তারা ইমপ্রুভ হয়েছে, তারা র্যাঙ্ক পেয়েছে, সোজা কথা।
ঠিক আছে, এখানে তো ইউনো কোনো ইফস অ্যান্ড বাটস নেই, দ্য রেজাল্টস আর অ্যাবসলিউট আমার মতে। তো তোমরা নিজেদের যে এরিয়াগুলি আছে সেই এরিয়াগুলি নিয়ে কথাবার্তা বলো, তোমরা যারা যারা পেয়েছো তোমাদের ফ্রেন্ড সার্কেলে ওদের সাথে কথা বলো, হোয়াট আর দ্য বেস্ট প্র্যাকটিসেস দে হ্যাভ ফলোড, ঠিক আছে। আর সবাই তো আর খারাপ না, সবাই তোমাকে ট্রান্সপারেন্টলি হেল্প করার চেষ্টা করবে, ঠিক আছে। সো অল দিস থিংস ইউ নিড টু টেক ইন টু অ্যাকাউন্ট। এবং ফিউচার এক্সামসের জন্য আমি আবার তোমাদের যারা যারা নতুন দেখছো, যারা পুরনো স্টুডেন্ট, যারা আনফর্চুনেটলি পাওনি, আমি তোমাদেরকে আবার বলছি, ইউ নিড টু বি জ্যাক অফ অল ট্রেডস, মে নট বি মাস্টার অফ নান। এটার অর্থটা কি, তোমার প্রত্যেকটা যে এরিয়া আছে প্রত্যেকটা এরিয়াতে অ্যাটলিস্ট তোমার 60-70% করে পেয়ে যেতে হবে, তাহলেই তুমি ওভারঅল পাবে। এটা যাতে না হয় যে একটা এরিয়াতে তুমি 80% পারো, বাকি দুটো এরিয়াতে তুমি 20% আর 20% পাচ্ছ, এখানে ফ্লপ হওয়ার চান্সেস খুব হাই। কাজেই এক্সাম প্রিপারেশনটা তোমার কনসিস্টেন্টলি অ্যাক্রস অল দ্য সাবজেক্টস, অ্যাক্রস অল ইয়োর এরিয়াস, ইট হ্যাজ টু বি স্ট্যান্ডার্ডাইজ নাও। এটা তোমার বুঝে তোমার প্রিপারেশন করতে বসতে হবে। যত তাড়াতাড়ি তুমি জিনিসটা রিয়েলাইজ করো যে ইউ আর গেটিং বব ডাউন বাই ইয়োর ওন কম্পিটিশন অনলি, ঠিক আছে। তুমি তোমার এরিয়াগুলির উপর কাজ করছো না, সেজন্যেই হয়তোবা তুমি আজকে এই 10টা মার্কের জন্য তুমি কম্বাইন্ড 1-এর মেইন লিস্টটা মিস করেছো। এবং সেই জিনিসটা নিয়ে কাটতে থাকলে তো হবে না। যে নেক্সট এক্সামটা আসবে, অনেকগুলো এক্সাম আসবে নেক্সট 2 বছরে, তো যে নেক্সট এক্সামটা আসবে সেটার জন্য ইম্প্রুভ করতে হবে। তো সো টেক 2-3 months অফ ইউর টাইম, ওয়ার্ক আউট অন ইউর উইক এরিয়াস। আমি আবার বলছি, ওয়ার্ক আউট অন ইউর উইক এরিয়াস, আদারওয়াইজ প্রবলেম হবে ফিউচারে, রেকটিফিকেশন হবে না, একটা লেভেল থেকে তুমি নেক্সট লেভেলে উঠতে পারবে না। সেলফ ইমপ্রুভমেন্ট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট না হলে কোনো মতেই র্যাঙ্ক আসা কোনো রকম কম্পিটিটিভ এক্সামে পসিবল না। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।